আমি মনে হয় এই প্রথমবারের মতো কোনো টিভি চ্যানেল বা কোনো চ্যানেলে বললাম যে র্যাবের মহাপরিচালকের সাথে আমার 1-to-1 দীর্ঘ আলাপ হয়েছে। কি সেটি হচ্ছে যে আপনাকে ক্রমাগতভাবে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। গৃহযুদ্ধ আমি বলেছি, আমাদের দেশে গৃহযুদ্ধের কথা আমি বলেছি ফরমালি শুরু হয়েছিল 5ই ফেব্রুয়ারি যখন 32 ভাঙাটা শুরু হয়েছিল। জি, একই সাথে আমি এটাও বলেছি যে এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে বঙ্গবন্ধু কন্যাকে এই অবৈধ ট্রাইব্যুনাল, এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল ফাঁসির আদেশ দেওয়ার মধ্য থেকে। বাংলাদেশে এখন শুধুমাত্র আসলে সত্যি কথা বলতে গেরিলা বিপ্লব, সশস্ত্র বিপ্লবী আপনার দেখা বাকি রয়েছে। মানুষজন, সাধারণ মানুষ নেমে পড়বে, আপনাকে কিছুই বলতে হবে না। কোনো আমাদের বাংলাদেশ আওয়ামী লীগকেও কিছু বলতে হবে না। সাধারণ মানুষ তার জানমাল বাঁচানোর জন্য এমনি অস্ত্র নিয়ে হাতে নেমে পড়বে, কারণ এটা তো আর তো কোনো রাস্তা বাকি রাখি না। রাস্তা নাই। আপনাকে অসংখ্য আপনি বঙ্গবন্ধুর কথা বলতে পারবেন না, মুক্তিযুদ্ধের কথা বলতে পারবেন না, আপনি রাস্তাতে বের হতে পারবেন না, আপনি মুক্তিযুদ্ধের বই পর্যন্ত কিনতে পারবেন না, আপনি কিছুই করতে পারবেন না, আপনাকে মেরে ফেলবে। আপনাকে 32 নম্বরের একটা ছোট বাচ্চা 32 নম্বরের ইট তার ব্যাগের মধ্যে, তাকে আপনি আটক করেছেন, 14 বছরের একটা ছেলেকে, তার কাছে অসমাপ্ত আত্মজীবনী, সেটা আপনি সিজ করেছেন। আপনাকে কোন জায়গা পর্যন্ত বলা যায় দেয়ালে পিঠ থেকে ফেলেছে? আমার তো মানে দেয়ালে না, দেয়ালে পিঠ থেকে আপনাকে অলরেডি দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে ফেলানো হয়েছে। এখন আপনি কি, আপনাকে হিট ব্যাক করতেই হবে। ব্যাক করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আর কয়েকটা ছোট ছোট কোয়েশ্চেন করবো। আমরা জানি যে সম্প্রতি আমি আজকে পত্রিকায় পড়ছিলাম যে বড় ধরনের কর্মসূচি আসছে বন্দরকে ঘিরে, যেখানে এই সরকার সবচেয়ে বড় রাজনীতিটা করেছে। 17 নভেম্বর এই যে আপনার দেখেন তার যে পলিটিক্সটা, একদিকে আদালতের রায় দেওয়া, অন্যদিকে 32 ঘুরিয়ে দিতে চাওয়া। আমরা যে 32কে চোখের সামনে ধ্বংস হতে দেখেছি, সেইখানে তিনি আবার সেনাবাহিনী পাঠিয়েছেন, পুলিশ পাঠিয়েছেন। একই সাথে তিনি হচ্ছে বন্দর কিন্তু বিদেশিদের হাতে তুলে দিয়েছেন। এই যে একটা বিশাল পলিটিক্যাল গেম, এটাকে আমাদের দেশের জনগণ বুঝতে পেরেছে, বা হচ্ছে জনগণ বুঝতে পারলেও ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিচারের মাধ্যমে একটা দেশকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, এই সামগ্রিক বিষয়টাকে আপনি যদি খুব ছোট্ট করে 2 মিনিটের মধ্যে যদি আমাদেরকে বলতেন। আমার মনে হয় সাধারণ মানুষ এগুলো বুঝতে পেরেছে সোফার। তারা একটা ভয়ের মধ্যে বসবাস করছে যে এত আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, এত পুরনো একটা দল, তাদেরকে যদি এরকম একটা অবস্থার মধ্যে ফেলে দেয় বা একেবারে মেটিকুলাস ডিজাইন করে রাস্তার মধ্যে অস্ত্রের ঝনঝনানি, এই সমস্ত কিছু চিন্তা করে সাধারণ মানুষ হয়তো বা ভয় বের হচ্ছে না। এই যে সাধারণ মানুষ আমাদেরকে সমর্থন দিচ্ছে, এটি আমরা লকডাউনে দেখে ফেলেছি, ঘর থেকেই মানুষ বের হয়নি। আর তাছাড়া অসংখ্য মানুষের বিট্রিয়ালও তো আছে, তাই না? অনেক মানুষ বিভ্রান্ত হয়েছে, তারা ইগোর কারণে এখনো কথা বলছে না। সবকিছু মিলে একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় আমরা পার করছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে জিনিসগুলো এত ফাস্ট ঘটে যাচ্ছে, বাংলাদেশের পুরো জিওগ্রাফি এবং বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি, আমি আপনাকে শুধু একটা কথাই বলি যে এটা এত দ্রুত চেঞ্জ হচ্ছে যে কোনো কিছুই ভালোর দিকে যাচ্ছে না। আমি সেন্স করতে পারছি যে বাংলাদেশ একটা ভয়ঙ্কর ব্লাড বাথ এদিকেই পড়ে গেছে। হ্যাঁ, একদম। ধন্যবাদ। আমি ফিরে যাব একটু ভিন্ন প্রসঙ্গে। অবশ্যই এটা হচ্ছে যে আপনার যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনালের মাধ্যমে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে অবৈধভাবে বা হচ্ছে যে অযৌক্তিকভাবে আপনার শাস্তি প্রদান করা হয়েছে, আমরা দেখেছি যে এই রায়ের পরপরই বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিশেষ করে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং আজকেও ইউরোপীয় ইউনিয়নের 5টা মানবাধিকার সংস্থা এখানে বিবৃতি প্রদান করেছে। আমি যে জিনিসগুলা একটু বলতে চাচ্ছি, যেমন জাতিসংঘ কিংবা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ বা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারা ওভারঅল যে কথাগুলো বলেছে, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার চালানো, পছন্দের আইনজীবী নিয়োগ না দেয়, আপনি ইতিমধ্যে এগুলো ব্যাখ্যা করেছেন। এখানে যে জিনিসটা আমি বলতে চাই যে হচ্ছে যে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গুরুতর আইনি অসত্যতা, নজিরবিহীন দ্রুত বিচার এবং অসম্পূর্ণ প্রক্রিয়া, এই যে মন্তব্যগুলো তারা করেছে, সেই মন্তব্যের মাধ্যমে কি আপনার মনে হয় না এইগুলো কি আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড লঙ্ঘন করেছে? শুধুমাত্র বাংলাদেশের নয়, পুরো পৃথিবীতে যে মানবাধিকার বা মানুষের রাইটস রক্ষা করার জন্য একটা আদালতে যে প্রসিডিওর আপনি ইতিমধ্যে ব্যাখ্যা করেছেন, বাট এইটার সাথে যদি আপনি আন্তর্জাতিক ভাবে কম্পারেটিভলি একটা ছোট্ট একটা ডিসকাশন আপনি যদি 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের দর্শকদের জন্য যদি বলেন। আমি আপনাকে 2 থেকে 3 মিনিট দিব না, আমি আপনাকে শুধু বলি যে বাজারে যদি আপনি ধনেপাতা কিনেন এবং সেটার রিসিপ্ট যদি আপনি আনেন, যে ধনেপাতার রিসিপ্ট দেন, সেই রিসিপ্ট নিয়ে আপনি গবেষণা করতে পারেন না।
না না অর্থাৎ আপনি একটা বিচার ব্যবস্থা যখন মানে একটা রিয়েল, আপনি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা আছে হেগে, ইন্টারন্যাশনাল নেদারল্যান্ডে যেটা আছে, আপনি সেটার বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। আমি আপনার সাথে এই আইনে কোথাও প্রবলেম আছে, কি আছে না আছে, এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টার সাথে আপনি আলোচনা করতে পারবো। ইগোস্লাভিয়া ট্রাইব্যুনাল বলেন, রুয়ান্ডা ট্রাইব্যুনাল বলেন, নানান ধরনের আলোচনা করতে পারবো, কারণ এগুলোকে অনেক ভেবে চিন্তে বুদ্ধি করে বের করা হয়েছে। আপনি যদি এমনকি একেবারে হালে জনি ডেপ এবং তার গার্লফ্রেন্ডের যেই মামলার ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালটি আলোচনা করলে আপনাকে বলতে পারবো যে কোথায় আইনি লুফল হয়েছে, কি হয়েছে না হয়েছে, এভরিথিং। আপনি এমন একটা ট্রাইব্যুনালের আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে আলোচনা করছেন যেটি অনেকটা বাসাতে এসে আপনি ধনে পাতার ওই রিসিপ্ট নিয়ে আপনি আলোচনা করছেন। এটা এই আলোচনা করা মানে হচ্ছে জাস্ট টাইম, এটা জাস্ট কিছুই না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে, এই উঠছেরই তোর বিয়া। হ্যাঁ, আজকে বিয়ে ব্যাপারটা এমন যে এই বলি, সেটা হচ্ছে ওই হলুদ হিমু কালো র্যাব, একটা বই আছে হুমায়ুন আহমেদের, হলুদ হিমু কালো র্যাবের মধ্যে ওই যে হিমু যে ক্যারেক্টারটা আছে, তাকে পুলিশ অফিসার বলছে, এই তুই রাস্তাঘাটে ঘোরাঘুরি করছিলি কেন রে এত রাতে? স্যার রাত্রে একটু ঘুরতে মন চাইছে স্যার। হ্যাঁ ঠিক আছে, তুই গান্ধীর ছাগল চুরি করেছিস? স্যার আমি গান্ধীর ছাগল চুরি করেছি। কিভাবে স্যার চুরি করেছি? বলে তুই করেছিস 1946 সালে যে গান্ধীর ছাগল চুরি হয়েছে নোয়াখালী থেকে। তো হিমু বলেছে জি স্যার করেছি, খালি একটু ধরায়া দেন কেমনে চুরি করেছি, তাহলে স্যার আমি করেছি। তো ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি গান্ধীর ছাগল চুরি করেছেন, এইটা বললেও আপনি অবাক হবেন না। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি যা ইচ্ছা তাই আপনি আইনে ঢুকাতে পারেন, আপনার আইন আদালত আপনার যা মন চায় করবেন। হ্যাঁ, নেপোলিয়ন বোনাপার্টের সাথে কি যুদ্ধ হয়েছিল ওই ফ্রেঞ্চ রেভলিউশনের সময়, কার সাথে কি হয়েছিল, বা রাজা অষ্টম জর্জের কি হয়েছিল, আপনি সেখানেও বলতে পারবেন যে ওইখানে যে রাজা জর্জ একটা ব্যথা পেয়েছিল ইট পরে পাথর পরে, ওইটা তুই মেরেছিলি বাংলাদেশ থেকে, ওইটারও বিচার আপনি করতে পারবেন বাংলাদেশে বসে, কোনো সমস্যা নাই। ওই আলোচনা ওই পর্যন্ত, ওই ফান পার্ট পর্যন্ত। এটা নিয়ে গভীর আলোচনা কাকে নিয়ে করব? এই রাজাকার তাজুল, এই যে কার্টুনের মতো দেখতে, এই যে লোক বলে পেলাল কোড, আর এই কার্টুনের মতো তাজুল ইসলাম, একে নিয়ে আমি গবেষণা করব? আমি আপনাকে বলি, আমি প্রথম 3টা বই লিখেছি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লর উপরে, আন্তর্জাতিক অপরাধ আদালতের উপরে করেছি। আমি দুইটা আমি অস্ট্রেলিয়া সুপ্রিম কোর্টের লয়ার, আমি নিউজিল্যান্ড হাইকোর্টের লয়ার, আমি ইংল্যান্ডে ফরেন লয়ার হিসেবে প্র্যাকটিস করতে পারি। সো এরকম একটা অবস্থানে থেকে আমি এই কার্টুনকে নিয়ে আলোচনা করব? ও আলোচনার যোগ্য? আপনি বলেন। যোগ্য না, আমি আপনার সাথে একমত, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, আমাদের দেশের মানুষ তো যোগ্য মানুষ না দেখে অভ্যস্ত হইতে না, আমাদের দেশের অন্যান্য আদালত নিয়েও আমি কথা বলতে পারি, ব্যাপারটা না এমন না যে আদালত নিয়ে। আমি বলছি যে এই ট্রাইব্যুনালটাকে এমন একটা কার্টুনে পরিণত করা হয়েছে, রীতিমতো একটা কার্টুনে। এই কার্টুন নিয়ে কি আলোচনা করবো? এটা নিয়ে এক শব্দই বলতে পারি, গেলি। এক শব্দে বলতে পারি, গেলি। অসংখ্য ধন্যবাদ। আমি হচ্ছে আপনাকে সবগুলোই আমরা জানি যে একই, বাট একটা জিনিস শুধু আমি জানতে চাই, যে সেটা হচ্ছে আপনি আইনের মাধ্যমে বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলেছে। আমি যে প্রশ্নটা করতে চাই, যখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো রায়কে অস্বচ্ছ, ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলছে, তখন এই রায়ের সত্যিকার অর্থে ভবিষ্যৎ বৈধতা কতটা টিকে থাকবে বলে আপনি মনে করেন? এগুলো সব ভয়েড অ্যাব ইনিশিও ভাই, এগুলো ভয়েড অ্যাব ইনিশিও, মানে শুরুতেই বাতিল। মাথাতে রাখবেন যে আমরা এই যে এই ইউনুসের মাধ্যমে যদি কোনো ইলেকশন হয়, মানে আপনার এই ট্রাইব্যুনালের মাধ্যমে বা এই সরকার যা যা করেছে, অবৈধ সরকার, এগুলো ভবিষ্যতে সমস্ত কিছু বাতিল হয়ে যাবে 5ম সংশোধনীর মাধ্যমে। এই যে আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়ে 2টা জিনিসকে দেখাই, এটা একটু দেখানো দরকার। এটা দেখাতে আমার, এই যে আপনার 1979 সালের 5ম সংশোধনীর এই পুরো পার্লামেন্টের সেশন, ঠিক আছে, এটা 1979 সালে পার্লামেন্টের সেশন হয়েছিল। সেখানে আপনার ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করা হয়েছিল, অর্থাৎ কোন খুনের বিচার করা যাবে না, সেই ইনডেমনিটি অধ্যাদেশকে আপনার সংবিধানের ভিতরে ঢোকানো হয়েছিল। 150 নম্বর অনুচ্ছেদের 18 প্যারাতে ঢোকানো হয়েছিল। পরবর্তী সময়ে এই 5th অ্যামেন্ডমেন্ট এসে
এই সায়েম, জিয়া, তারপরে মোশতাকের শাসনামল অবৈধ ঘোষণা করেছিল না? হ্যাঁ, এবং করেছে। এবং সেভেন্থ অ্যামেন্ডমেন্টে এরশাদের শাসনামল অবৈধ ঘোষণা করা হয়েছে না? জি, ফলে ভবিষ্যতে এইটাকেও অবৈধ ঘোষণা করা হবে এবং এটার জন্য আদালতে যেতে হবে না, আদালতের কোনো দরকার নেই। এটা দরকার নেই। শুরুতেই বাতিল। আমাদের প্রসিডিং শুরুই হবে হচ্ছে 5ই অগাস্ট 2024 সালের পর থেকে। অসংখ্য